ওয়েলকাম টু আরজে সেলিম ট্রু হরার, যেখানে প্রতিটি গল্পের শেষে অপেক্ষা করে অন্ধকার। আমি আরজে সেলিম, আর আজকের গল্পটা শুনলে হয়তো আজ রাতে আর একা ঘুমাতে পারবেন না। রাতের অন্ধকার যখন ঘন হয়ে আসে, তখন নিঝুমপুর গ্রামটা যেন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায়। শহর থেকে প্রায় ২৫ মাইল দূরে এই গ্রামটি। এখানে আসার পথটা যেমন দুর্গম, তেমনই রহস্যময়। রাস্তার দুপাশে বিশাল বিশাল বটগাছগুলো যেন ডালপালা মেলে আকাশের চাঁদটাকে গিলে ফেলার চেষ্টা করছে। অর্ক আজ প্রথমবার এই গ্রামে এসেছে। পেশায় সে একজন লেখক, অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কাজ করা তার নেশা। কিন্তু নিঝুমপুরে পা রাখতেই তার মনের মধ্যে একটা অজানা অস্থিরতা দানা বাঁধতে শুরু করল। বাস থেকে যখন সে নামল, ঘড়িতে তখন রাত ১০টা। বাস স্ট্যান্ড বলতে কেবল একটা ভাঙা টিনের চালা। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। অর্ক তার পিঠের ব্যাগটা একটু গুছিয়ে নিয়ে হাঁটতে শুরু করল। তাকে যেতে হবে গ্রামের শেষ প্রান্তের সেই প্রাচীন জমিদার বাড়িতে, যা এখন প্রায় পরিত্যক্ত। গ্রামের মানুষ নাকি সন্ধ্যার পর ওই বাড়ির আশেপাশেও ঘেঁষে না। স্থানীয়দের বিশ্বাস ওই বাড়িতে এমন কিছু আছে যা জীবন্ত মানুষের রক্ত আর প্রাণের তৃষ্ণায় কাতর। হাঁটতে হাঁটতে অর্ক খেয়াল করল কুয়াশা বাড়ছে। মে মাস হলেও এখানে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইছে। রাস্তার একপাশে ছোট একটা চায়ের দোকান খোলা দেখে সে একটু দাঁড়াল। দোকানের মালিক একজন বৃদ্ধ লোক, যার গায়ের চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে আছে। চোখ দুটো কোট্রাগত, কিন্তু চাহনি খুব তীক্ষ্ণ। অর্ক জিজ্ঞেস করল, চাচা, জমিদার বাড়িতে যাওয়ার পথটা কোন দিকে? বৃদ্ধ লোকটা চায়ের কেটলি নামিয়ে রেখে অর্কর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর কাঁপা গলায় বলল, ওই বাড়িতে যাবেন কেন বাবা? এখনো সময় আছে, ফিরে যান। নিঝুমপুরে রাত বড় ভয়ঙ্কর। একবার যে ভেতরে ঢোকে, সে আর নিজের ছায়া ফিরে পায় না। অর্ক হাসল। সে এসবে বিশ্বাস করে না। সে বলল, আমি একটু দরকারে যাচ্ছি, পথটা বলে দিলে ভালো হতো। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে আঙুল দিয়ে বনের ভেতরের সরু পথটা দেখিয়ে দিল। অর্ক এগিয়ে চলল। পথে যেতে যেতে তার মনে হতে লাগলো অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। গাছের ডালের আড়াল থেকে যেন একজোড়া আগুনের মতো লাল চোখ তাকে দেখে হাসছে। অর্ক বারবার পিছনে তাকাচ্ছে, কিন্তু কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, ফিরে যা, ফিরে যা। অর্ক থমকে দাঁড়ালো। আশেপাশে কেউ নেই, তবে শব্দটা এলো কোথা থেকে? তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে কি ভুল শুনল, নাকি এই নিঝুমপুর সত্যিই তার জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে? জমিদার বাড়ির সদর দরজার সামনে যখন সে পৌঁছালো, তখন একটা পচা দুর্গন্ধ তার নাকে এলো, যেন অনেক দিন ধরে মরে পড়ে থাকা কোনো প্রাণীর পচন ধরেছে। লোহার গেটটা হাত দিতেই কড়কড় শব্দ করে খুলে গেল। অর্ক টর্চটা জ্বালালো। টর্চের আলোয় দেখা গেল বাগানের ঝোপঝাড়ের ভেতর দিয়ে লম্বাটে কিছু একটা খুব দ্রুত সরে গেল। অর্ক অস্ফুট স্বরে বলল, কে ওখানে? উত্তর এলো না, শুধু ছাদ থেকে একটা পুরনো প্যাঁচার ডাক নিস্তব্ধতা চিরে দিল। অর্ক পকেট থেকে চাবি বের করে সদর দরজার তালা খুলল। দরজার পাল্লা দুটো খুলতেই ভেতরের অন্ধকার যেন তাকে গ্রাস করার জন্য মুখিয়েছিল। সে ভেতরে পা রাখল। সে জানত না, এই বাড়িতে ঢোকার পর থেকে তার ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতেই অর্কর পায়ের তলায় শুকনো হাড় মরমর করে উঠল। কিসের হাড় এগুলো? মানুষের নাকি অন্য কিছুর? সে যখন উপরের দিকে টর্চ মারল, দেখল কড়িকাঠ থেকে একটা পা ঝুলছে। ফ্যাকাশে রক্তহীন একটা পা। অর্কর হৃৎপিণ্ড যেন থেমে গেল, কিন্তু পরক্ষণেই দেখল সেখানে কিছুই নেই। ভ্রম, নাকি শুরু হয়ে গেছে নিঝুমপুরের খেলা? জমিদার বাড়ির ভেতরে পা রাখতেই অর্কর মনে হল সে যেন অন্য কোনো শতাব্দীতে প্রবেশ করেছে। ঘরের বাতাস ভারী এবং ভ্যাপসা বন্ধযুক্ত। টর্চের আলো দেয়ালে পড়তেই অর্ক চমকে উঠল। দেয়ালে টাঙানো বিশাল বিশাল তৈলচিত্রগুলোর রং চটে গেছে, কিন্তু সেখানে আঁকা মানুষগুলোর চোখ যেন জীবন্ত। মনে হচ্ছে তারা অর্কর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। অর্ক হলঘরটা পার হয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কাঠের সিঁড়িগুলো প্রতিটি ধাপে আর্তনাদ করে উঠছে। উপরে ওঠার সময় হঠাৎ অর্ক অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ তপ্ত নিঃশ্বাস ফেলছে।
সে দ্রুত পেছনে ফিরল, কিন্তু কেউ নেই, কেবল ধুলোবালি আর মাকড়সার জাল। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার পর সে একটা বড় কামরার সামনে দাঁড়াল। এটাই সম্ভবত এক সময়কার শোভার ঘর ছিল। কামরার ভেতরে একটা বিশাল পালঙ্ক, যার পর্দাগুলো ছিঁড়ে ঝুলে আছে। অর্ক তার ব্যাগটা টেবিলের ওপর রেখে একটু জিরিয়ে নিতে চাইল। সারাদিনের ধকল আর রাতের এই রহস্যময় পরিবেশ তাকে ক্লান্ত করে ফেলেছে। হঠাৎ করেই পাশের বন্ধ ঘর থেকে একটা শব্দ আসতে শুরু করল। খসখস খসখস। মনে হচ্ছে কেউ একজন ভারী কিছু মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অর্ক কান খাড়া করল। শব্দটা থেমে গেল, কিন্তু পরক্ষণেই শুরু হলো এক বুক ফাটা কান্নার শব্দ। কোনো এক নারী যেন গভীর বেদনায় গুমরে গুমরে কাঁদছে। অর্ক তার সাহস সঞ্চয় করে টর্চ নিয়ে সেই ঘরের দিকে গেল। দরজার হাতলটা ঘোরাতেই সেটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ঘরের ভেতরে আসবাবপত্র বলতে কিছুই নেই, শুধু মেঝের মাঝখানে একটা ভাঙা আয়না পড়ে আছে। অর্ক যখন আয়নার সামনে দাঁড়ালো, তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে না। পরিবর্তে আয়নার ভেতরে দেখা যাচ্ছে একজন নারীকে, যার পরনে শতছিন্ন সাদা শাড়ি, মুখমণ্ডল পুড়ে বিভৎস হয়ে গেছে এবং চোখ থেকে রক্তের ধারা বয়ে চলেছে। নারীটি আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে অর্কর গলা চেপে ধরার চেষ্টা করল। অর্ক ছিটকে পিছিয়ে এলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। সে আবার আয়নার দিকে তাকালো, কিন্তু এবার সেখানে কিছুই নেই, কেবল নিজের ভীত সন্ত্রস্ত মুখটা দেখতে পেল সে। অর্ক বিড়বিড় করে বলল, এসবই আমার মনের ভুল, দীর্ঘ ভ্রমণে হ্যালিউসিনেশন হচ্ছে। কিন্তু ভুলটা ভাঙল যখন সে দেখল মেঝের ধুলোয় ভেজা পায়ের ছাপ। ছোট ছোট পায়ের ছাপগুলো জানালার দিক থেকে শুরু হয়ে ঠিক অর্কর পায়ের কাছে এসে থেমেছে। ছাপগুলো টাটকা, যেন এখনই কেউ এখানে হেঁটে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, পায়ের ছাপগুলো সাধারণ মানুষের মতো নয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং বাঁকানো। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। জানালার পাল্লাগুলো সশব্দে আছাড় খাচ্ছে। অর্ক জানালাটা বন্ধ করতে গেলে দেখল নিচের বাগানে সেই বৃদ্ধ দোকানদার দাঁড়িয়ে আছে। সে স্থির দৃষ্টিতে ওপরে অর্কর ঘরের দিকে তাকিয়ে আছে এবং তার হাত দিয়ে তলোয়ার চালানোর মতো ভঙ্গি করছে। পরক্ষণেই এক ঝলক বিজলি চমকালো, আর সেই বৃদ্ধ উধাও হয়ে গেল। অর্ক ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে ঘুরল, কিন্তু দেখল দরজাটা আর নেই। সেখানে কেবল ইটের দেয়াল। সে আটকে পড়েছে। ঘরের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে কমতে শুরু করল। অর্কর মুখ দিয়ে বাষ্প বের হচ্ছে। হঠাৎ ঘরের ছাদ থেকে ফোঁটা ফোঁটা লাল রঙের কিছু একটা তার কাঁধে পড়ল। আঙুল দিয়ে ঘষতেই অর্ক বুঝতে পারল ওটা রক্ত, ঘন, চটচটে এবং গরম রক্ত। সে উপরের দিকে তাকালো এবং দেখল ছাদ থেকে একটা বিভৎস দেহ ঝুলে আছে। দেহটার চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে আর তার মাংস থেকে চুইয়ে রক্ত পড়ছে। দেহটা ধীরে ধীরে মাথা নিচু করল এবং অর্কর চোখের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারে পুরো বাড়িটা কেঁপে উঠল। অর্ক দুই কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। তার মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। চিৎকার থামার পর যখন সে চোখ খুলল, দেখল দেয়ালটা আবার দরজায় রূপান্তরিত হয়েছে, কিন্তু দরজার ওপাশে বারান্দায় দাঁড়িয়ে আছে একজন দীর্ঘকায় ছায়ামূর্তি। তার হাতে একটা পুরনো আমলের কুঠার, যা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মূর্তিটি ধীর পায়ে অর্কর দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝের কাঠ মরমর করে ভেঙে পড়ছে। অর্ক বুঝল পালানোর আর কোনো পথ নেই। এই অভিশপ্ত বাড়ির অন্ধকার রহস্য তাকে গিলে খেতে শুরু করেছে। বারান্দার সেই ছায়ামূর্তিটি যখন অর্কর দিকে এগিয়ে আসছিল, তার অবয়ব ক্রমে স্পষ্ট হতে শুরু করল। কুঠারধারী সেই সত্তার কোনো মুখ নেই। যেখানে চোখ থাকার কথা, সেখানে কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। অর্ক এক মুহূর্ত দেরি না করে ঘরের অন্য পাশের একটি ছোট জানালার দিকে দৌড় দিল। জানালাটি অনেক পুরনো হয় জং ধরে আটকে ছিল, কিন্তু প্রাণের ভয়ে সে গায়ের সব শক্তি দিয়ে ধাক্কা মারতে সেটা ভেঙে খুলে গেল। অর্ক জানালা দিয়ে নিচের কার্নিশে ঝাঁপিয়ে পড়ল। নিচে বাগানটা ঘন জঙ্গলে ঢাকা। সে যখন নিচে পড়ল, ধারালো ঝোপঝাড়ের আঘাতে তার হাত পা ছিলে গেল। কিন্তু ব্যথার চেয়ে ভয় এখন অনেক বেশি প্রবল।
পেছনে ফিরে তাকানোর সাহস হলো না তার। সে কেবল অন্ধকারের দিকে দৌড়াতে থাকল। দৌড়াতে দৌড়াতে অর্ক জমিদার বাড়ির পেছনের একটি পুরনো মন্দিরের সামনে এসে থামল। মন্দিরটি জরাজীর্ণ, শ্যাওলা ধরা। প্রবেশপথে দুটো পাথরের সিংহ যেন তাকে পাহারা দিচ্ছে। অর্ক ভাবল, কোনো পবিত্র স্থানে হয়তো সেই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সে হাঁপাচ্ছিতে হাঁপাচ্ছিতে মন্দিরের ভেতরে ঢুকে পড়ল। মন্দিরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। অর্ক টর্চটা দৌড়ানোর সময় কোথাও পড়ে গেছে। সে পকেট হাতড়ে মেজ বের করল। একটা কাঠি জ্বালাতেই চারপাশটা মৃদু আলোয় ফুটে উঠল। কিন্তু যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। মন্দিরের দেয়াল জুড়ে টাঙানো রয়েছে শত শত মানুষের কঙ্কাল। প্রতিটি কঙ্কাল শিকল দিয়ে দেয়ালের সাথে বাঁধা। কাঠিটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে দেখল কঙ্কালগুলোর মাথার খুলিগুলো ধীরে ধীরে তার দিকে ঘুরছে। অন্ধকারে হাড়ের ঘর্ষণের এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, কর কর, মর মর। অর্ক আবার দেশলাই কাঠি জ্বালালো। এবার দেখল কঙ্কালগুলোর মাঝখানে একটি বড় পাথরের আসন, আর সেখানে বসে আছে সেই বৃদ্ধ চায়ের দোকানদার। কিন্তু তার চেহারা এখন সম্পূর্ণ বদলে গেছে। তার গায়ের চামড়া ঝুলছে, চোখের মণি দুটো সাদা হয়ে গেছে। বৃদ্ধটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মানুষের মতো নয়, যেন কোনো বন্য পশুর গর্জন। বৃদ্ধ বলল, অর্ক, তুমি ভেবেছিলে এই মন্দির তোমার আশ্রয়? না বাবা, এটা হলো শিকারের ঘর। নিঝুমপুরের জমিদার বংশের শেষ রক্তধারা আমি। আমাদের এই বংশকে টিকিয়ে রাখতে হলে প্রতি অমাবস্যায় একজন জ্ঞানী মানুষের মগজ আর হৃৎপিণ্ড বলি দিতে হয়। অর্ক কাঁপতে কাঁপতে বলল, আপনি মানুষ নন, আপনি কি? বৃদ্ধ আসন থেকে উঠে দাঁড়ালো। তার উচ্চতা যেন মুহূর্তের মধ্যে 7 ফুট ছাড়িয়ে গেল। সে বলল, আমি এই অভিশপ্ত মাটির অতন্ত্র প্রহরী। গত 100 বছর ধরে আমি এই জমিদার বাড়ির সেবা করছি। আজ রাতে তোমার রক্ত দিয়ে এই মন্দিরের চাতালে নতুন আলপনা আঁকা হবে। হঠাৎ মন্দিরের সব কঙ্কালগুলো একযোগে নড়ে উঠল। তাদের হাড়ের হাতগুলো বাড়িয়ে তারা অর্ককে ধরার চেষ্টা করল। অর্ক মন্দিরের একটি পিলারের আড়ালে লুকানোর চেষ্টা করল, কিন্তু সেখানে স্পর্শ করতেই সে অনুভব করল দেয়ালটা নরম, ঠিক মানুষের চামড়ার মতো। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে আর অর্কর হাত আটকে যাচ্ছে। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অর্ক যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন মন্দিরের ছাদ থেকে শত শত কালো চামচিকা উড়ে এসে তাকে আক্রমণ করল। তাদের ধারালো নখ অর্কর পিঠ আর মুখ ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। অর্ক যন্ত্রণায় চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে এক গম্ভীর মন্ত্রোচ্চারণের শব্দ শোনা গেল। সেই শব্দে বৃদ্ধ আর কঙ্কালগুলো যেন কুঁকড়ে যেতে লাগল। মন্দিরের দরজায় আবির্ভূত হলো এক রহস্যময় তান্ত্রিক। তার হাতে একটি পিতলের দণ্ড আর কপালে রক্তচন্দনের তিলক। তান্ত্রিক চিৎকার করে বললেন, পিশাচ, তোর সময় শেষ হয়েছে। এই নিষ্পাপ প্রাণ তুই নিতে পারবি না। তান্ত্রিকের হাতে থাকা দণ্ড থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হলো। সেই আলোয় মন্দিরের ভেতরের কঙ্কালগুলো ছাই হয়ে যেতে শুরু করলো। বৃদ্ধ চিৎকার করতে করতে মেঝের গর্তে মিলিয়ে গেল। কিন্তু তান্ত্রিক যখন অর্কর দিকে ফিরলেন, অর্ক দেখল তান্ত্রিকের কোনো পা নেই, তিনি শূন্যে ভাসছেন। তান্ত্রিক শীতল গলায় বললেন, অর্ক, আমি তোমাকে এই যাত্রা রক্ষা করলাম ঠিকই, কিন্তু তোমার পিঠের ব্যাগের ভেতরটা কি একবারও দেখেছ? মৃত্যু তোমার সাথেই ঘোরে। অর্ক ভয়ে ভয়ে তার ব্যাগের চেন খুলল। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো একটি কাটা মুন্ডু, যেটি দেখতে ঠিক অর্কর নিজের মতো। মুন্ডুটা চোখ মেলে তাকালো আর অর্কর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসল। নিজের কাটা মুন্ডুটাকে ব্যাগের ভেতর জীবন্ত অবস্থায় দেখে অর্কর মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। সেই কাটা মুন্ডুটার ঠোঁট নড়ছে আর তা থেকে বের হয়ে আসছে এক বীভৎস ফিসফিসে শব্দ, আমি তুমি আর তুমি আমি, আমাদের আলাদা করা সম্ভব নয়। অর্ক চিৎকার করে ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দিল। মন্দিরে সেই রহস্যময় তান্ত্রিক তখনও শূন্যে ভাসছেন, তার মুখে কোনো ভাবান্তর নেই। তান্ত্রিকের শীতল কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হল, অর্ক, তুমি যাকে নিজের আত্মা ভাবছ তা অনেক আগেই এই বাড়ির মায়াজালে আটকা পড়েছে। তুমি এখন যা দেখছ তা কেবল তোমার শরীরের একটি অংশ, যা এই অভিশপ্ত গ্রাম মুক্তি দিচ্ছে না।
তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই মন্দিরটি তুলতে শুরু করল। মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর গোঙানির শব্দ উঠে আসছে। হঠাৎ মন্দিরের মেঝে ফেটে চৌচির হয়ে গেল এবং সেই ফাটল ইয়ে কালো চটচটে এক ধরনের তরল বেরিয়ে আসতে লাগল। সেই তরল থেকে জন্ম নিল অসংখ্য কালো ছায়া, যারা অর্কর দিকে হাত বাড়িয়ে ধেয়ে আসছে। তান্ত্রিক তার হাতের পিতলের দণ্ডটি সজোরে মেঝেতে আঘাত করলেন। এক ঝটকায় অর্ক নিজেকে আবিষ্কার করল মন্দিরের বাইরে, বনের মাঝখানে। তান্ত্রিক উধাও, মন্দিরও উধাও। কেবল দূরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে সেই বিশাল জমিদার বাড়ি, যার জানালাগুলো দিয়ে লালচে আলো বেরোচ্ছে। অর্ক বুঝতে পারল সে এক অনন্ত গোলক ধাঁধায় আটকা পড়েছে। সে যেদিকেই দৌড়াক না কেন, ঘুরে ফিরে সেই বাড়ির সামনেই তাকে ফিরে আসতে হচ্ছে। বনের গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠছে, তাদের শিকড়গুলো সাপের মতো আঁকিবুকি কেটে অর্কর পা জড়িয়ে ধরার চেষ্টা করছে। হঠাৎ সে দেখতে পেল বনের এক কোণে একটি ছোট কুঁড়ে ঘর। ঘরটি থেকে মৃদু প্রদীপের আলো আসছে। অর্ক কোনো উপায় না দেখে সেই ঘরের দিকে দৌড় দিল। দরজায় ধাক্কা দিতেই সেটি খুলে গেল। ভেতরে একজন বৃদ্ধা বসে আছেন, যিনি এক মনে চরকায় সুতো কাটছেন। বৃদ্ধা মুখ না তুলেই বললেন, এসেছিস বাবা, অনেক দেরি করে ফেললি। তোর জন্য শাড়িটা বোনা এখনো শেষ হয়নি। অর্ক অবাক হয়ে বলল, শাড়ি? আমি তো শাড়ি পরব না, আমি এখান থেকে বের হতে চাই। বৃদ্ধা এবার মুখ তুললেন। তার মুখে কোনো চামড়া নেই, কেবল কাঁচা মাংস আর শিরা উপশিরা দেখা যাচ্ছে। তিনি হাসলেন, আর সেই হাসিতে তার মাড়ি থেকে রক্ত গড়িয়ে পড়ল। তিনি বললেন, এ শাড়ি তোর জন্য নয় রে খোকা, এ তো তোর লাশের কাফন। নিঝুমপুরের নিয়ম জানিস না? এখানে যে আসে তার গায়ের চামড়া দিয়ে আমাদের এই গ্রামের মানুষের পোশাক তৈরি হয়। অর্ক পেছাতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো মেঝের সাথে গেঁথে গেছে। বৃদ্ধা তার হাতের মাকুটা ছুঁড়ে মারলেন অর্কর দিকে। সেটি অর্কর হাতের চামড়া চিরে দিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার হলো, অর্কর ক্ষতস্থান থেকে কোনো রক্ত বেরোচ্ছে না, বরং সেখান থেকে ছোট ছোট কালো পোকা বের হয়ে আসছে। অর্ক নিজের হাত দেখে শিউরে উঠল। তার শরীর কি পচে যেতে শুরু করেছে? বৃদ্ধা উঠে দাঁড়ালেন এবং হাতের কাঁচিটা নিয়ে অর্কর দিকে এগোতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে একটি অস্ফুট স্বরে কেউ ডাকল, অর্ক, পালাও, ওটা তোমার মা নয়। অর্ক চমকে দেখল ঘরের অন্ধকার কোণে একটি খাঁচায় বন্দী হয়ে আছে সেই বৃদ্ধ চায়ের দোকানদার, যাকে সে মন্দিরে মরে যেতে দেখেছিল। বৃদ্ধ ইশারায় পেছনের একটি গোপন সুড়ঙ্গের পথ দেখিয়ে দিল। অর্ক মরণপণ শক্তিতে পা দুটো মেঝে থেকে ছাড়িয়ে নিল। সে বৃদ্ধার কাঁচির আঘাত এড়িয়ে সুড়ঙ্গের ভেতরে ঝাঁপ দিল। সুড়ঙ্গের ভেতরটা অন্ধকার এবং পিচ্ছিল। নামার সময় সে অনুভব করল চারপাশের দেয়ালগুলো যেন স্পন্দিত হচ্ছে, ঠিক যেন কোনো দানবের খাদ্যনালীর ভেতর দিয়ে সে নেমে যাচ্ছে। সুড়ঙ্গের শেষে সে যেখানে পৌঁছালো সেখানে এক বিশাল ভূগর্ভস্থ হ্রদ। হ্রদের পানি কুচকুচে কালো, আর সেই পানির মাঝখানে ভাসছে শত শত নৌকা, যেগুলোর প্রতিটিতে একটি করে কফিন রাখা আছে। একটি কফিনের গায়ে বড় বড় অক্ষরে লেখা, অর্ক, মৃত্যু তারিখ 11ই মে 2020। অর্ক থমকে দাঁড়ালো। আজকের তারিখ তো 11ই মে, তার মানে কি আজই তার শেষ রাত? হঠাৎ হ্রদের পানি তোলপাড় করে একটি বিশাল আকৃতির জলদানব মাথা তুলল, যার মুখটা দেখতে ঠিক সেই জমিদার বাড়ির গেটের মতো। দানবটি হাঁ করতে অর্ক দেখল তার ভেতরে অসংখ্য মানুষ যন্ত্রণায় ছটফট করছে। হ্রদের কালো পানির মাঝখানে নিজের নাম লেখা কফিনটা দেখে অর্কর মাথা ঝিমঝিম করে উঠল। আজকের তারিখ, তার নাম, সবকিছু যেন এক অমোঘ পরিণতির দিকে ইশারা করছে। জলদানবটা যখন তার বিশাল হাঁ করা মুখ নিয়ে এগিয়ে আসছিল, অর্ক দেখল হ্রদের তীরের পাথরগুলোর ভাগ দিয়ে ছোট ছোট অনেকগুলো হাত বেরিয়ে আসছে। সেগুলো কঙ্কালের হাত নয়, বরং ছোট শিশুদের হাত। তারা যেন অর্ককে জলের দিকে ঠেলে দিতে চাইছে। দানবটার মুখ থেকে বের হওয়া পচা মাংসের গন্ধে অর্কর দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করল হ্রদের পাড়ে একটা ছোট নৌকা বাঁধা আছে। কোনো চিন্তা না করেই সে নৌকায় ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নৌকায় পা রাখতেই তার শরীর হিম হয়ে গেল। নৌকার ভেতরে কোনো বৈঠা নেই, আছে কেবল একটি মানুষের মেরুদণ্ড, যা বৈঠার মতো ব্যবহার করার জন্য রাখা হয়েছে। অর্ক সেই হাড়ের বৈঠা দিয়ে জল ঠেলে এগোতে লাগল। লক্ষ্য সেই কফিন। তাকে দেখতেই হবে ভেতরে কি আছে। দানবটা তাকে লক্ষ্য করে এক বিকট চিৎকার দিল, যার তরঙ্গে হ্রদের পানি ফুলে ফেপে উঠল।
অর্কর নৌকাটি উল্টে যাওয়ার উপক্রম হল, কিন্তু সে প্রাণপণে ভারসাম্য ধরে রাখল। কফিনটার একদম কাছে পৌঁছতেই সেটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। অর্ক ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কৌতূহল সংবরণ করতে পারল না। এক চোখ খুলে সে যা দেখল তাতে তার চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। কফিনের ভেতরে কোনো মৃতদেহ নেই। সেখানে রয়েছে তার শৈশবের একটি খেলনা ট্রেন, একটি পুরনো ডায়েরি এবং একটি রক্তমাখা আংটি, যে আংটিটি সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল। অর্ক ডায়েরিটা হাতে তুলে নিল। পাতাগুলো উল্টাতেই দেখল সেখানে তার নিজের হাতের লেখায় ভবিষ্যৎ বর্ণনা করা আছে। শেষ পাতায় লেখা, অর্ক এখন নৌকায় বসে ডায়েরি পড়ছে, কিন্তু সে জানে না যে তার নৌকার নিচে তার নিজের লাশটা শেকল দিয়ে বাঁধা আছে। অর্ক বিদ্যুৎ বেগে নৌকার কিনার দিয়ে নিচের দিকে তাকালো। স্বচ্ছ কালো পানির নিচে সে দেখল একটি দেহ নৌকার তলার সাথে শক্ত করে বাঁধা। দেহটির মুখ উপরে ফেরানো। সেই মুখটি আর কারো নয়, ঠিক অর্কর। জলের নিচের সেই অর্ক হঠাৎ চোখ মেলল এবং নৌকায় বসে থাকা অর্কর দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি হাসল। তক্ষুনি হ্রদের নিচ থেকে হাজার হাজার হাত উঠে এসে নৌকাটিকে আঁকড়ে ধরল। অর্ক নিজেকে সামলাতে পারল না। সে ছিটকে পড়ল সেই বরফ শীতল কালো পানিতে। পানির নিচে নামার সাথে সাথে সে অনুভব করল হাজার হাজার অদৃশ্য মুখ তাকে কামড়াতে শুরু করেছে। তার ফুসফুস বাতাসের জন্য হাহাকার করছে, কিন্তু চারপাশ কেবল অন্ধকার আর বিষাক্ত পানি। হঠাৎ পানির নিচে এক উজ্জ্বল আলো দেখা গেল। অর্ক দেখল হ্রদের তলদেশে একটি পুরনো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। সেখানে একটি সিংহাসনে বসে আছে সেই নারী যাকে সে আয়নায় দেখেছিল। পুড়ে যাওয়া মুখ, বীভৎস চাহনি। সে হাত নেড়ে অর্ককে ডাকছে। অর্ক যখন ডুবে মরার ঠিক আগ মুহূর্তে তখন সেই নারীটি তাকে ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে অর্কর চারপাশের পানি উধাও হয়ে গেল। সে আবিষ্কার করল সে একটি শুকনো ঘরে শুয়ে আছে। ঘরটি রাজপ্রাসাদের একদম গভীরে। সেই নারীটি এখন তার সামনে দাঁড়িয়ে। তার রূপ বদলে গেছে। সে এখন এক সুন্দরী জমিদার গিন্নি। সে ধীর গলায় বলল, অর্ক, তুমি কি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে? তুমি কোনো সাধারণ লেখক নও। তুমি এই বংশের অভিশাপ মোচনের চাবিকাঠি। 100 বছর আগে আমার স্বামী আমাকে এই ঘরে জ্যান্ত কবর দিয়েছিল, কারণ আমি তার পাপের কথা জেনে ফেলেছিলাম। আজ তোমার রক্ত আর আমার আত্মা মিলে এই বাড়ির ভিত্তি কুড়িয়ে দেবে। অর্ক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমি কেন? আমি তো কিছুই জানি না। নারীটি হাসল। তার হাসিটা এবার আর ভয়ঙ্কর নয়, বরং করুণ। সে অর্কর কপালে হাত রাখল। অর্ক দেখতে পেল তার চোখের সামনে অতীত ভেসে উঠছে। সে দেখল 100 বছর আগেকার সেই জমিদার আর কেউ নয়, স্বয়ং অর্করই পূর্বপুরুষ। তার রক্তে বইছে সেই একই অন্ধকার ইতিহাস। নারীটি বলল, শোনো অর্ক, সিঁড়ির নিচে একটি গোপন কুঠুরি আছে। সেখানে একটি রূপোর ছুরি রাখা আছে। ওই ছুরি দিয়ে যদি তুমি এই বাড়ির মূল স্তম্ভে আঘাত করতে পারো, তবেই সবাই মুক্তি পাবে। কিন্তু মনে রেখো, তার আগে তোমাকে তোমার সেই ছায়াকে হত্যা করতে হবে, যে এখন তোমার রূপ ধরে উপরে ঘুরে বেড়াচ্ছে। অর্ক বুঝতে পারল যে লোকটি বা যে সত্তাটি তার ব্যাগ নিয়ে উপরে আছে, সে আসলে অর্ক নয়, সে এক অশুভ ছায়া। হঠাৎ ঘরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো। উপর থেকে মাটি ধসে পড়ছে। সেই বৃদ্ধ দোকানদারের অট্ট হাসি শোনা গেল উপর থেকে। অর্ক, তুই নিচে আটকা পড়েছিস। এখন থেকে আমিই হব অর্ক। আমিই ফিরে যাব তোর শহরে, তোর সংসারে। অর্ক দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। তাকে ফিরতেই হবে। এই নরক থেকে তাকে বের হতেই হবে। কিন্তু তার সামনে এখন দাঁড়িয়ে আছে সেই জলদানব, যে এখন মানুষের রূপ নিয়ে ঠিক অর্কর মতো দেখতে হয়ে গেছে। দানবটি বলল, যাবে কোথায়? লড়াই তো কেবল শুরু। সেই ভূগর্ভস্থ প্রাসাদের ধসে পড়া দেয়াল আর মাটির স্তূপের মাঝে দাঁড়িয়ে অর্ক দেখল তার নিজের অবিকল প্রতিচ্ছবিটিকে। কিন্তু এই অর্কর চোখে কোনো মায়া নেই, আছে কেবল আদিম হিংস্রতা। দানবটি যে এখন অর্কর রূপ ধারণ করেছে, সে ধীর পায়ে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝের পাথরগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। দানবটি অর্কর কণ্ঠে বলে উঠল, তুই মারা গেলে তোর গল্পগুলো কে লিখবে অর্ক? তোর স্ত্রী, তোর ঘর, তোর নাম সব এখন আমার। তুই তো কেবল একটা ছায়া হয়ে এই মাটির নিচে পচে মরবি। অর্ক বুঝতে পারল ভয় পেলে চলবে না। সে তার চারপাশটা দেখল। নারীটি তাকে বলেছিল সিঁড়ির নিচে একটি রূপোর ছুরি আছে, কিন্তু সে তো এখন ভূগর্ভস্থ হ্রদের তরদেশে এক ধ্বংসস্তূপে আটকা। ঠিক তখনই সেই জমিদার গিন্নি আবার আবির্ভূত হলেন। তার অবয়ব এখন ধোঁয়ার মতো অস্পষ্ট। তিনি চিৎকার করে বললেন, অর্ক, তোমার মনের জোরই তোমার অস্ত্র। ও তোমার রূপ নিয়েছে ঠিকই, কিন্তু তোমার স্মৃতি আর সাহস ও চুরি করতে পারেনি।
অর্ক হঠাৎ লক্ষ্য করল মেঝেতে পড়ে থাকা সেই ডায়েরিটা। ওটা সেই ডায়েরি যা সে কফিনের ভেতর দেখেছিল। সে ক্ষিপ্র গতিতে ডায়েরিটা তুলে নিল। দানবটি ঝাঁপিয়ে পড়ার আগেই অর্ক ডায়েরির একটি পাতা ছিঁড়ে ফেলল। অদ্ভুত ব্যাপার হলো, পাতাটা ছেঁড়ার সাথে সাথে দানবটি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং তার বাম হাতটা কুঁকড়ে গেল। অর্ক বুঝতে পারল এই ডায়েরিটাই হলো এই অশুভ সত্তার প্রাণভোমরা। এতে যা লেখা হবে দানবটির সাথে তাই ঘটবে। সে দ্রুত পকেট থেকে কলম বের করার চেষ্টা করল, কিন্তু কলম নেই। দানবটি এবার গর্জন করে তেড়ে এলো এবং তার নখ দিয়ে অর্কর বুকে আঁচড় কাটল। অর্কর বুক চিড়ে রক্ত বেরিয়ে এলো। অর্ক সেই রক্ত দিয়ে ডায়েরির পাতায় বড় বড় করে লিখল, দানবটির 2 চোখ অন্ধ হয়ে যাক। মুহূর্তের মধ্যে এক বিভৎস আর্তনাদে ঘরটি কেঁপে উঠল। দানবটি তার 2 চোখে হাত দিয়ে মাটিতে পড়ে গেল। তার চোখের মণি দুটো গলে কালচে তরল হয়ে বেরিয়ে আসছে। সে অন্ধ অবস্থায় এলোপাথারি হাত পা চালাতে লাগল। অর্ক এই সুযোগে ঘরের এক কোণে থাকা সেই ভাঙা সিঁড়িটার দিকে দৌড় দিল। সিঁড়ির নিচে সে একটি ছোট কাঠের বাক্স দেখতে পেল। ধুলো ঝেড়ে বাক্সটি খুলতেই অন্ধকারের মাঝে রূপোর ছুরির ফলাটা ঝিলিক দিয়ে উঠল। ছুরিটা হাতে নিতেই অর্ক এক অদ্ভুত শক্তি অনুভব করল। তার শরীরের ক্ষতগুলো যেন মুহূর্তেই সেরে গেল। কিন্তু বিপদ কাটেনি। অন্ধ দানবটি এবার ঘ্রাণ শুকে শুকে অর্কর দিকে এগোতে লাগল। তার শরীর থেকে এখন মানুষের চামড়া খসে পড়ছে এবং নিচ থেকে বেরিয়ে আসছে পশমের মতো কালো লোম আর ধারালো হাড়ের টুকরো। সে এক বিশাল মাকড়সার মতো রূপ ধারণ করল। দানবটি চিৎকার করল, তুই আমাকে মারতে পারবি না, আমি এই গ্রামের মাটি দিয়ে তৈরি। অর্ক সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করল। সুড়ঙ্গটা এখন সংকুচিত হয়ে আসছে। মনে হচ্ছে সুড়ঙ্গের দেয়ালগুলো তাকে পিষে মারার জন্য এক হচ্ছে। অর্ক রূপোর ছুরি দিয়ে সুড়ঙ্গের দেয়ালে আঘাত করল। সাথে সাথে দেয়াল থেকে মানুষের মতো আর্তনাদ শোনা গেল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা রক্ত বেরিয়ে এলো। উপরে উঠতেই সে নিজেকে আবিষ্কার করল জমিদার বাড়ির সেই বড় হলরুমে, যেখানে তৈলচিত্রগুলো টাঙানো ছিল। কিন্তু এখন আর সেই ছবিগুলো স্থির নেই। ছবির মানুষগুলো ফ্রেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা সবাই অর্কর দিকে হাত বাড়িয়ে বলছে, আমাদের মুক্তি দাও, আমাদের রক্ত দিয়ে এই দেয়াল গড়া হয়েছে। অর্ক দেখল হলরুমের মাঝখানে সেই বৃদ্ধ দোকানদার দাঁড়িয়ে আছে। তার হাতে একটি বিশাল মশারি জ্বালানো আগুন। সে হাসতে হাসতে বলল, সব শেষ অর্ক, আমি এই বাড়ি জ্বালিয়ে দেব। তুই আর তোর সেই ছায়া দুজনেই এই আগুনে ভস্মীভূত হবে। নিঝুমপুরের ইতিহাস আজ রাতে মুছে যাবে। বৃদ্ধ মশালটি ছুঁড়ে মারল পর্দার দিকে। মুহূর্তের মধ্যে পুরনো কাপড় আর কাঠে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা অর্ককে ঘিরে ফেলল। পেছনের সুড়ঙ্গ দিয়ে সেই বিভৎস মাকড়সারূপী দানবটিও হল রুমে উঠে এসেছে। এক পাশে আগুন, অন্য পাশে অন্ধ দানব আর সামনে উন্মাদ বৃদ্ধ। অর্ক তার হাতের রূপোর ছুরিটা শক্ত করে ধরল। তাকে সেই মূল স্তম্ভটা খুঁজে বের করতে হবে, যেটার কথা জমিদার গিন্নি বলেছিলেন। সে লক্ষ্য করল হলরুমের একদম কেন্দ্রে একটি বিশাল পাথরের খিলান, যাতে খোদাই করা আছে জমিদার বংশের লোগো। ওটাই সেই স্তম্ভ। অর্ক স্তম্ভের দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু বৃদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। বৃদ্ধের গায়ের চামড়া আগুনের তাপে গলতে শুরু করেছে, কিন্তু তার মুখে সেই শয়তানি হাসি লেগেই আছে। সে তার খঞ্জর বের করে অর্কর গলায় ধরল। অর্ক চিৎকার করে উঠল, আপনিও তো এই বাড়ির বন্দী, কেন আমাকে বাধা দিচ্ছেন? বৃদ্ধ ফিসফিস করে বলল, আমি বন্দী নই বাবা, আমি এই বাড়ির ক্ষুধা। গত 100 বছরে আমি বহু অর্ককে এই বাড়িতে বলি দিয়েছি, আজ তোকেও দেব। অর্ক তার হাঁটু দিয়ে বৃদ্ধের পেটে আঘাত করল এবং রূপোর ছুরিটা বৃদ্ধের হাতে আমূল বসিয়ে দিল। বৃদ্ধের হাত থেকে খঞ্জরটা পড়ে গেল। অর্ক আর এক মুহূর্ত নষ্ট না করে স্তম্ভের একদম কেন্দ্রে রূপোর ছুরিটা সজোরে গেঁথে দিল। স্তম্ভে ছুরিটা ঢোকার সাথে সাথে এক প্রচণ্ড শব্দে পুরো পৃথিবী যেন দুলে উঠল। বাড়ির দেয়ালগুলো ফাটতে শুরু করলো। স্তম্ভ থেকে নীল রঙের এক তীব্র আলো বিচ্ছুরিত হলো, যা আগুনের শিখাগুলোকে নীল করে দিল। সেই আলোয় বৃদ্ধ এবং সেই মাকড়সা দানবটি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। কিন্তু অর্ক দেখল বাড়িটা ভেঙে পড়ছে। ছাদ থেকে বড় বড় কড়ি কাঠ নিচে পড়ছে। তাকে এখনই বের হতে হবে, কিন্তু হলরুমের দরজাটা জ্যাম হয়ে গেছে। আগুনের তাপে লোহা গলে গেছে। অর্ক কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে বের হতে, নাকি সেও এই ইতিহাসের অংশ হয়ে যাবে? পুরো জমিদার বাড়িটা যেন এক জীবন্ত দানবের মতো যন্ত্রণায় ছটফট করছে। স্তম্ভের উপর ছুরিটা আমূল বিধিয়ে দেওয়ার পর থেকে নীল আলোর যে তরঙ্গ বইছে, তা দেয়ালের প্রতিটি ইটের ভেতর দিয়ে এক তীব্র কম্পন সৃষ্টি করছে।
অর্ক দেখল দেয়াল থেকে মানুষের কান্নার বদলে এবার এক অমানবিক গোঙানি শোনা যাচ্ছে। বাড়ির পুরনো কাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। হলরুমের মূল দরজাটা আগুনের তাপে আর যান্ত্রিক জ্যামে আটকে গেছে। অর্ক মরিয়া হয়ে কাঁধ দিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু লোহা তপ্ত হয়ে আছে। তার হাতের তালু পুড়ে ছাল উঠে যাচ্ছে, কিন্তু সে ব্যথার অনুভূতি হারিয়ে ফেলেছে। পেছনে সেই বিশাল মাকড়সারূপী দানবটি নীল আলোয় ভস্মীভূত হওয়ার আগে শেষবারের মতো তার একটি লম্বা পা দিয়ে অর্কর পা টেনে ধরল। তুই একা যেতে পারবি না। দানবটির কণ্ঠস্বর এখন বাতাসের শোঁ শোঁ শব্দের মতো শোনাচ্ছে। অর্ক হাতের রূপর ছুরি দিয়ে দানবের সেই পাটি কেটে ফেলল। অদ্ভুতভাবে কাটা অংশ থেকে কোনো রক্ত বের হল না, বরং কালো ছাই কুয়াশার মতো ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় ছাদ থেকে একটি বিশাল ঝাড়বাতি অর্কর ঠিক পাশেই আছড়ে পড়ল। কাচের টুকরোগুলো তার শরীরে বিঁধে গেল, কিন্তু অর্ক থামল না। সে লক্ষ্য করল হলের এক কোণে সেই তৈলচিত্রগুলোর পেছনের দেয়ালটা ভেঙে পড়েছে। সেখান দিয়ে বাইরের অন্ধকার জঙ্গল দেখা যাচ্ছে। অর্ক আগুনের শিখা ডিঙিয়ে সেদিকে দৌড় দিল, কিন্তু পথ আটকালো সেই বৃদ্ধ। বৃদ্ধের শরীর এখন প্রায় নেই বললেই চলে। কেবল একটি কঙ্কালসার কাঠামো দাঁড়িয়ে আছে, যার চোখে এখনও সেই পৈশাচিক লাল আভা। বৃদ্ধ চিৎকার করে বলল, নিঝুমপুরের মাটি কাউকে ছাড়ে না অর্ক। তুই এখান থেকে বের হলেও তোর ভেতর নিঝুমপুর থেকে যাবে। অর্ক কোনো কথা না বলে তার সর্বশক্তি দিয়ে বৃদ্ধকে ধাক্কা দিয়ে আগুনের স্তূপের থেকে ফেলে দিল। তারপর ভাঙা দেয়ালের সেই ফাটল দিয়ে বাইরে ঝাঁপ দিল। বাইরে তখন কালবৈশাখীর মতো ঝড় বইছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু প্রচণ্ড বাতাসের শব্দে কানে তালি লেগে যাচ্ছে। জমিদার বাড়ির ভেতর থেকে এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হলো। নীল আর লাল আগুনের সংমিশ্রণে পুরো বাড়িটা ধসে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে কেবল এক স্তূপ, পোড়া কয়লা আর ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। অর্ক হাঁপাচ্ছিতে বনের ভেতরে কিছুটা দূরে সরে এলো। তার সারা শরীর ক্ষতবিক্ষত, জামা কাপড় পুড়ে ছাই। সে মাটির ওপর ধপাস করে বসে পড়ল। তার মনে হলো সে জয়ী হয়েছে। অভিশপ্ত সেই বাড়ি আর নেই, সেই দানবও নেই। নিঝুমপুর গ্রামটা এখন শান্ত, কিন্তু শান্তিটা দীর্ঘস্থায়ী হলো না। অর্ক যখন তার পকেটে হাত দিল, সে চমকে উঠল। তার পকেটে সেই ডায়েরিটা এখনো আছে। সে তো ওটা হলের ভেতর ফেলে এসেছিল। কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুলল সে। ডায়েরির পাতায় তার রক্ত দিয়ে লেখা সেই লাইনগুলো এখনো উজ্জ্বল, কিন্তু তার নিচে একটি নতুন লাইন যোগ হয়েছে। লেখাটি হলো, অর্ক ভেবেছে সে বেঁচে গেছে, কিন্তু সে জানে না যে আসল অর্ক ওই ধ্বংসস্তূপের নিচেই রয়ে গেছে। যে বাইরে এসেছে সে কেবল একটি নতুন মলাট। অর্কর হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে তার নিজের হাতের দিকে তাকালো। চাঁদের আলোয় সে দেখল তার নখগুলো ধীরে ধীরে লম্বা আর কালো হয়ে যাচ্ছে। তার গায়ের চামড়া ফেটে গিয়ে নিচ থেকে সেই পুরনো জমিদার বাড়ির পচা দেয়ালের মতো শ্যাওলা রঙের কিছু একটা বেরিয়ে আসছে। সে অস্ফুট স্বরে নিজের নাম ডাকার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে মানুষের স্বর বের হলো না। সেখান থেকে বের হলো সেই মাকড়সা দানবটির মতো এক কর্কশ গর্জন। অর্ক দৌড়ে গিয়ে পাশের একটি পুকুরের স্থির পানিতে নিজের মুখ দেখার চেষ্টা করলো। পানির উপর ঝুঁকে পড়তেই সে দেখল তার কোনো প্রতিবিম্ব নেই, কিন্তু পুকুরের তলদেশ থেকে হাজার হাজার মৃত মানুষের হাত উপরে উঠে আসছে তাকে স্বাগত জানাতে। দূরে কুয়াশার ভেতর থেকে সেই বৃদ্ধ চায়ের দোকানদারের কণ্ঠস্বর ভেসে এলো, স্বাগতম অর্ক, নিঝুমপুরের নতুন জমিদার হিসেবে তোকে স্বাগতম। অর্ক বুঝল মৃত্যু কোনো শেষ নয়। নিঝুমপুর তাকে মারেনি, বরং তাকে তার নিজেরই এক বিভৎস সংস্করণে রূপান্তর করেছে। সে এখন আর লেখক নয়, সে এখন এই অভিশপ্ত মাটির এক চিরস্থায়ী বন্দী। অর্ক যখন পুকুরের পাড়ে হাঁটু গেড়ে বসেছিল, তার মনের ভেতরে থাকা শেষ মানবিক সত্তাটুকুও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তার কান দুটো এখন বাতাসের প্রতিটি স্পন্দন শুনতে পাচ্ছে। মাটির নিচে পোকামাকড়ের চলাফেরা থেকে শুরু করে মাইল দূরে কোনো কবরের নিস্তব্ধতা। সে বুঝতে পারল সে আর সেই মানুষটি নেই যে কয়েক ঘন্টা আগে বাস থেকে নেমেছিল। সে উঠে দাঁড়াল। তার শরীর এখন অস্বাভাবিক লম্বা আর ঋজু। সে কোনো ব্যথা অনুভব করছে না। তার রক্ত এখন আর উষ্ণ নয়, বরং এক শীতল প্রবাহ তার শিরার ভেতর দিয়ে বইছে। অর্ক ধীর পায়ে ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ির দিকে ফিরে চলল। আশ্চর্যজনকভাবে যে বাড়িটি একটু আগেই আগুনে ছাই হয়ে গিয়েছিল, সেটি এখন আবার আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশটা ধূসর, সেখানে কোনো রং নেই। অর্ক বুঝতে পারল সে এখন একটি সমান্তরাল জগতের বাসিন্দা, নিঝুমপুরের আসল রূপ যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে।
বাড়ির সদর দরজায় পৌঁছতেই সেই বৃদ্ধ দোকানদারকে দেখা গেল। বৃদ্ধ এখন আর জরাজীর্ণ নয়, সে এখন এক জাঁকজমকপূর্ণ রাজকীয় পোশাক পরে দাঁড়িয়ে আছে। সে মাথা নিচু করে অর্ককে অভিবাদন জানাল। প্রভু, আপনার জন্য আমরা 100 বছর অপেক্ষা করেছি। রাজরক্তের শেষ উত্তরসূরি তার সিংহাসন গ্রহণ না করলে এই গ্রাম পূর্ণতা পায় না। অর্ক শান্ত গলায় বলল, সিংহাসন, আমি তো কেবল মুক্তি চেয়েছিলাম। বৃদ্ধ হাসল, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ হল না। মুক্তি তো আপনি পেয়ে গেছেন প্রভু, মানুষের শরীর, ক্ষুধা আর কান্নার হাত থেকে মুক্তি। এখন আপনি এই রাজত্বের বিধাতা। এই নিঝুমপুরের প্রতিটি ধূলিকণা এখন আপনার হুকুম মেনে চলবে। অর্ক বাড়ির ভেতরে প্রবেশ করল। হলরুমটি এখন নীল আলোয় আলোকিত। সেই তৈলচিত্রগুলো এখন একদম পরিষ্কার। সে দেখল সবচেয়ে বড় ছবিটির দিকে তাকিয়ে সেখানে একজন শক্তিশালী জমিদার দাঁড়িয়ে আছেন, যার চেহারার সাথে অর্কর অদ্ভুত মিল। ছবির নিচের ফলকে লেখা মহারাজ ইন্দ্রনারায়ণ। হঠাৎ ছবিটির ভেতর থেকে ইন্দ্রনারায়ণ কথা বলে উঠলেন, এসো পুত্র, তোমার ডায়েরিটি শেষ করো। অর্ক তার পকেট থেকে সেই অভিশপ্ত ডায়েরিটি বের করল। দেখল ডায়েরির সব পাতা এখন ফাঁকা, কেবল শেষ পাতায় তার কলমটি রাখা আছে। ইন্দ্রনারায়ণ বললেন, এই ডায়েরিতে তুমি যা লিখবে তাই নিঝুমপুরের ইতিহাস হবে। তুমি যদি চাও কাল সকালে কোনো পথচারী রানে এসে পথ হারাবে। তুমি যদি চাও তবে কালকের সূর্য আর উঠবে না। অর্ক ডায়েরিটা হাতে নিল। সে জানালার দিকে তাকালো। দূরে কুয়াশার ওপারে এসে দেখতে পেল তার নিজের শহর। সেখানে তার স্ত্রী হয়তো এখনও জানালার পাশে বসে তার জন্য অপেক্ষা করছে। তার ফোনে হয়তো একের পর এক কল আসছে, যা সে আর কোনোদিন ধরতে পারবে না। অর্ক তার কলমটা ধরল। তার মানবিক মনটি শেষবারের মতো বিদ্রোহ করে উঠল। সে ডায়েরিতে লিখতে চাইল, এই সব ধ্বংস হোক, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই। কিন্তু তার হাতটি যেন অন্য কারো নিয়ন্ত্রণে। কলমটি ডায়েরির পাতায় চলতে শুরু করল, কিন্তু যা লেখা হলো তা অর্কর কল্পনাকেও ছাড়িয়ে গেল। সে লিখল, রাত 11:46। অর্ক মারা গেছে, কিন্তু নিঝুমপুর বেঁচে আছে। আগামী অমাবস্যায় একজন নতুন লেখক এই গ্রামে আসবে, তার নাম হবে। অর্ক দেখল তার কলমটি স্বয়ংক্রিয়ভাবে তার এক বাল্যবন্ধুর নাম লিখে ফেলল। সে বুঝতে পারল এই চক্রটি কখনো শেষ হবে না। নিঝুমপুর হলো এক তৃষ্ণার্ত সত্তা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তার নিজের বংশের রক্ত দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি হলো। অর্ক দেখল সে আবার সেই বাসস্ট্যান্ডের টিনের চালার নিচে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ব্যাগ। বাসটি সবেমাত্র চলে গেছে। কুয়াশা ঘেরা রাস্তা। সে কি তবে সব স্বপ্ন দেখেছিল? সে কি এখনো সেই মানুষটিই আছে? সে আশান্বিত হয়ে নিজের হাতের দিকে তাকালো। হাতটি স্বাভাবিক। সে বুক পকেটে হাত দিয়ে ফোনটা বের করতে গেল, কিন্তু পকেটে ফোনের বদলে সে অনুভব করল একটি পুরনো জং ধরার উপর ছুরি। আর তার কানের কাছে সেই নারীটির ফিসফিসানি শোনা গেল, বাড়িটা তোমার জন্য অপেক্ষা করছে অর্ক। অর্ক আর পিছনের দিকে ফিরল না। সে জানত সে যেখানেই যাক, যে পথেই হাঁটুক না কেন, সব রাস্তা ঘুরে ফিরে ওই জমিদার বাড়ির সদর দরজাতেই শেষ হবে। নিঝুমপুরের রাত কখনো শেষ হয় না। উপসংহার: অর্ক এখন আর শিকার নয়, সে শিকারী। নিঝুমপুরের কুয়াশার ভেতর সে আজও ঘুরে বেড়ায়, এক নতুন গল্পের আশায়, এক নতুন প্রাণের আশায়। আপনি যদি কখনো নিঝুমপুর নামের কোনো গ্রামের সন্ধান পান, তবে মনে রাখবেন, রাতের শেষ বাসটি কখনো ধরবেন না। নিঝুমপুরের বাতাসে এখন এক অদ্ভুত নৈশব্দ। অর্কর সেই ঘটনার পর থেকে ক্যালেন্ডারের পাতা উল্টেছে বেশ কয়েকবার, কিন্তু এই গ্রামের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এখন আর নিঝুমপুর কেবল একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ফাঁদ। আর এই ফাঁদের কেন্দ্রে বসে আছে অর্ক। না, অর্করূপী সেই সত্তা, যে এখন এই মাটির সম্রাট। শহর থেকে বহু দূরে নিজের পড়ার ঘরে বসেছিল সুমিত। সুমিত পেশায় একজন সাংবাদিক এবং অর্কর বাল্যবন্ধু। অর্ক নিঝুমপুর যাবার পর থেকে নিখোঁজ। পুলিশ কেস হয়েছে, তদন্ত হয়েছে, কিন্তু নিঝুমপুর নামের কোনো গ্রামের অস্তিত্বই সরকারি নথিতে খুঁজে পাওয়া যায়নি। সুমিত হাল ছাড়েনি। তার কাছে অর্কর পাঠানো শেষ একটি ইমেল ছিল, যেখানে কেবল একটি অস্পষ্ট মানচিত্র আর একটি লাইন লেখা ছিল, এখানে গল্পেরা কথা বলে। সুমিত আজ সেই মানচিত্র অনুসরণ করে নিঝুমপুরের সীমানায় এসে দাঁড়িয়েছে। রাত তখন প্রায় 12টা। কুয়াশার চাদরে ঢাকা রাস্তাটি যেন কোনো বিশাল অজগরের মতো বনের গভীরে ঢুকে গেছে। সুমিতের কাঁধে ক্যামেরা আর হাতে একটি শক্তিশালী টর্চ।
বাস স্ট্যান্ডের সেই ভাঙা টিনের চালার নিচে দাঁড়িয়ে সুমিত একটু ইতস্তত করল। ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলো, সেই একই বৃদ্ধ যার গায়ের চামড়া হাড়ের সাথে লেগে আছে। বৃদ্ধ সুমিতের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। কাকে খুঁজছেন বাবা? অর্কবাবুকে? বৃদ্ধের কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে আসছে। সুমিত চমকে উঠল। আপনি অর্ককে চেনেন? ও কোথায়? বৃদ্ধ আঙুল দিয়ে বনের ভেতরের সেই প্রাচীন জমিদার বাড়ির দিকে ইশারা করল। তিনি তো সেখানেই আছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি জানতেন আপনি আসবেন। সুমিত দ্রুত পায়ে বনের পথে হাঁটতে শুরু করল। বনের গাছগুলো আজ আরও বেশি অন্ধকার। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ যেন একটানা ফিসফিস করে মন্ত্র পড়ছে। সুমিতের মনের কোণে একটা ভয় দানা বাঁধছে, কিন্তু বন্ধুর টানে সে এগিয়ে চলল। জমিদার বাড়ির সামনে পৌঁছতেই সুমিত দেখল বাড়িটি ধ্বংসস্তূপ নয়, বরং রাজকীয় জাঁকজমকে দাঁড়িয়ে আছে। জানালার কাচ দিয়ে নীল আলো চুইয়ে পড়ছে। গেটটি হাত দিতেই সশব্দে খুলে গেল। সুমিত হলরুমে পা রাখতেই দেখল মাঝখানে একটি বড় সিংহাসন পাতা, আর সেখানে বসে আছে অর্ক। কিন্তু এ কোন অর্ক? তার পরনে রেশমি কালো পোশাক, গায়ের চামড়া বরফের মতো সাদা, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। অর্কর হাতে সেই পুরনো ডায়েরিটি। সুমিত কাপা গলায় ডাকল, অর্ক, তুই এখানে কি করছিস? চল আমার সাথে, সবাই তোর জন্য চিন্তা করছে। অর্ক মুখ তুলল, তার ঠোঁটে একটি শীতল হাসি। সে ডায়েরিটা বন্ধ করে ধীর পায়ে সুমিতের দিকে এগিয়ে এলো। অর্কর প্রতিটি পদক্ষেপে হলের মেঝে কেঁপে উঠছে। সে বলল, সুমিত, তুই ঠিক সময়ে এসেছিস। নিঝুমপুরের ইতিহাসে তোর নামটা আমি অনেক আগেই লিখে রেখেছিলাম। সুমিত পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখল তার পেছনে দরজাটা অদৃশ্য হয়ে গেছে। সেখানে কেবল একটি দেওয়াল, যেখানে অর্কর সেই ডায়েরির পাতাগুলো সাঁটানো রয়েছে, আর প্রতিটি পাতায় সুমিতের জীবনের ছোটখাটো সব গোপন কথা লেখা। অর্ক সুমিতের কাঁধে হাত রাখল। সেই স্পর্শ এতটাই ঠান্ডা যে সুমিতের মনে হলো তার রক্ত জমাট বেঁধে যাচ্ছে। অর্ক বলল, তুই কি জানিস সুমিত, এই ডায়েরিটা পূর্ণ হতে গেলে একজন লেখকের আর একজন পাঠকের প্রয়োজন হয়। আমি এখন লেখক, আর তুই হবি আমার এই নতুন গল্পের প্রথম এবং শেষ পাঠক। হঠাৎ হলের দেয়াল থেকে সেই হাজার হাজার কঙ্কাল হাত বাড়িয়ে দিল। তারা সুমিতকে ঘিরে ধরল। সুমিত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল অর্ক তার ডায়েরিতে লিখতে শুরু করেছে। সুমিত দেখল তার ক্যামেরাটা ধীরে ধীরে একটি খুলিতে পরিণত হচ্ছে। সুমিত নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তার দামি ডিজিটাল ক্যামেরাটা সত্যিই পচে গিয়ে একটি মানুষের খুলি হয়ে গেছে। তার চোখের সামনে পুরো ঘরটি রক্তবর্ণ ধারণ করল। অর্ক তার কানের কাছে মুখ নিয়ে এলো। ভয় পাস না বন্ধু, নিঝুমপুরে মৃত্যু মানেই নতুন এক জীবনের শুরু। তুই এখন থেকে আমার এই অন্ধকার সাম্রাজ্যের সাক্ষী হয়ে থাকবি। সুমিত বুঝতে পারল অর্ক তাকে উদ্ধার করতে ডাকেনি, সে ডেকেছে তার এই অনন্ত একাকিত্বের সঙ্গী হতে। নিঝুমপুরের জাল এখন সুমিতকেও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। বাইরে তখন আবার সেই প্যাঁচার ডাক শোনা গেল, যা ঘোষণা করছে আরও এক নতুন শিকারের আগমন। জমিদার বাড়ির সেই সুবিশাল হলঘরে এখন কেবল সুমিতের হাহাকার আর অর্কর শীতল অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। সুমিত দেখল তার পায়ের তলার মেঝেটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। সেই স্বচ্ছ মেঝের নিচে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের মুখ, যারা গত কয়েক শতাব্দী ধরে এই নিঝুমপুরের মাটিতে বিলীন হয়ে গেছে। তারা সবাই সুমিতের দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। অর্ক সিংহাসনে ফিরে গিয়ে ডায়েরিটা খুলল। তার আঙুলের ছোঁয়ায় ডায়েরির পাতাগুলো থেকে নীল আগুন বেরোচ্ছে। সে সুমিতের দিকে তাকিয়ে বলল, সুমিত, তুই কি জানিস কেন এই বংশের অভিশাপ শেষ হয় না? কারণ মানুষ তার কৌতূহলকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুই সাংবাদিক, তুই সত্য খুঁজতে এসেছিস, কিন্তু নিঝুমপুরের সত্য কোনো কাগজে ছাপা হয় না, তা লেখা হয় রক্তে। সুমিত দেখল তার শরীরটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সে অর্কর দিকে চিৎকার করে বলল, অর্ক, তুই কি তোর স্ত্রীর কথা ভুলে গেলি? তোর মায়ের কথা? তুই কি এই অন্ধকারের জন্য সবকিছু বিসর্জন দিবি? স্ত্রী এবং মা, এই শব্দ দুটো শোনার সাথে সাথে অর্কর পাথরের মতো মুখটা একবার কেঁপে উঠল। তার জ্বলন্ত লাল চোখ দুটো মুহূর্তের জন্য মানুষের মতো সাধারণ হয়ে এলো। সে তার হাতের ডায়েরিটার দিকে তাকালো। অর্কর ভেতরের সেই মানবিক সত্তা, যা মৃতদেহের স্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল, তা যেন শেষবারের মতো মাথাচাড়া দিয়ে উঠল। অর্ক বিড়বিড় করে বলল, বিসর্জন? আমি তো বিসর্জন হয়ে গেছি সুমিত, কিন্তু এই চক্র আমাকে থামাতেই হবে।
হঠাৎ অর্ক তার হাতের সেই রূপোর ছুরিটা তুলে নিল। বৃদ্ধ দোকানদার, যে এতক্ষণ ছায়ার মতো এক কোণে দাঁড়িয়ে হাসছিল, সে আর্তনাদ করে উঠল, প্রভু, এ কি করছেন? ছুরিটা নামিয়ে রাখুন, আপনি এই মাটির রাজা। অর্ক কোনো কথা না বলে নিজের হাতের ডায়েরিটার একদম মাঝখানে সেই রূপোর ছুরিটা আমূল বসিয়ে দিল। সাথে সাথে পুরো বাড়িটা যেন নরকের যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ডায়েরি থেকে কালো রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো এবং সেই রক্ত অর্কর সারা শরীরে ছড়িয়ে পড়ল। অর্ক যন্ত্রণায় চিৎকার করে উঠল, সুমিত, পালা! এই ডায়েরিটাই এই জগতের প্রাণ। এটা ধ্বংস হলে নিঝুমপুর চিরতরে বিলীন হয়ে যাবে। দৌড়া সুমিত, পিছনে তাকাবি না। সুমিত দেখল অর্ক শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। দেয়ালের কঙ্কালগুলো ধুলোয় মিশে যাচ্ছে। নীল আলোটা এখন প্রলয়ঙ্কারী সাদা আগুনে রূপান্তরিত হয়েছে। সুমিত মরণপণ শক্তিতে সেই অদৃশ্য দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন প্রলয় শুরু হয়েছে। নিঝুমপুর গ্রামের গাছগুলো শিখর সহ উপড়ে যাচ্ছে। আকাশ থেকে লাল বৃষ্টি পড়ছে। সুমিত যখন বনের সীমানার দিকে দৌড়াচ্ছিল, সে পেছনে ফিরে দেখল সেই বিশাল জমিদার বাড়িটা মাটির নিচে দেবে যাচ্ছে, আর সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্ক, যার ঠোঁটে এখন এক প্রশান্তির হাসি। সে হাত নেড়ে সুমিতকে বিদায় জানাচ্ছে। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। সুমিত ছিটকে গিয়ে রাস্তার ধারে আছড়ে পড়ল। তার জ্ঞান হারানোর আগে সে দেখল কুয়াশাটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। পরদিন সকালে যখন সুমিতের জ্ঞান ফিরল, সে দেখল সে একটি হাইওয়ের ধারে পড়ে আছে। তার আশেপাশে কোনো বন নেই, কোনো জমিদার বাড়ি নেই, এমনকি তার হাতের সেই খুলি হয়ে যাওয়া ক্যামেরাটা এখন আবার তার সেই পুরনো ডিজিটাল ক্যামেরাই আছে, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডটা একদম ফাঁকা। সুমিত উঠে দাঁড়ালো, তার শরীর অবসন্ন। সে তার পকেটে হাত দিল, দেখল পকেটে একটা ছোট চিরকুট, তাতে অর্কর হাতের লেখায় লেখা, গল্পটা শেষ হলো সুমিত, এবার তুই বাড়ি যা। সুমিত যখন ফিরতি বাসে উঠল, সে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। সেখানে কেবল ধু ধু প্রান্তর। নিঝুমপুর গ্রামটা যেন কোনোদিন ছিলই না, কিন্তু সুমিতের মনে এক গভীর ক্ষত রয়ে গেল। সে জানত অর্ক নিজেকে বলি দিয়ে তাকে রক্ষা করেছে এবং এই অভিশপ্ত চক্রটা ভেঙে দিয়েছে। তবে বাসের একদম পেছনের সিটে বসা এক বৃদ্ধের দিকে সুমিতের নজর গেল। বৃদ্ধের গায়ের চামড়া হাড়ের সাথে লেগে আছে। বৃদ্ধ সুমিতের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং তার পকেট থেকে একটি জং ধরা রূপোর ছুরি বের করে তা দিয়ে নখ কাটতে শুরু করল। সুমিত শিউরে উঠে মুখ ফিরিয়ে নিল। সে বুঝতে পারল নিঝুমপুর হয়তো ভৌগোলিকভাবে বিলীন হয়ে গেছে, কিন্তু তার অন্ধকার কোনো না কোনোভাবে মানুষের মনের ভেতরে বেঁচে থাকে। অভিশপ্ত সেই ডায়েরির শেষ পাতাটা হয়তো সুমিত দেখেনি, যেখানে অর্কর শেষ রক্তবিন্দু দিয়ে লেখা ছিল, ভয় কোনো দিন মরে না, সে কেবল রূপ বদলায়। সুমিত বাসের জানালা দিয়ে সেই ধুঁধু প্রান্তরের দিকে তাকিয়ে রইল। নিঝুমপুর হয়তো হারিয়ে গেছে মানচিত্র থেকে, কিন্তু আর যে সেলিম, ভয় কি সত্যিই শেষ হয়? বাসের পেছনে বসে থাকা সেই বৃদ্ধের হাতের রূপোর ছুরিটা আজও জানান দিচ্ছে, অন্ধকার কখনো মরে না, সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আজকের এই অভিশপ্ত নিঝুমপুর আর অর্ক সুমিতের পরিণতির গল্প এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, আপনার আশেপাশেও হয়তো এমন কোনো নিঝুমপুর পেতে আছে। রাতে ঘুমানোর আগে একবার জানালার ওপাশে তাকিয়ে দেখুন তো, কুয়াশার ভেতরে কেউ আপনার জন্য অপেক্ষা করছে না তো? গল্পটি ভালো লাগলে বা ভয় লাগলে কমেন্টে জানান আপনার অনুভূতি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিভীষিকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর সম্ভব হলে আজ রাতটা একা ঘুমাবেন না। আমি আরজে সেলিম আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। যদি আদেও রাতটা শুভ হয়।